বলে ফোনটা রেখে দিল। মাহতাব মনে মনে এক অজানা আশঙ্কায় কিছুটা ভয় পেয়ে গেল। ও যেটা ভাবছে সেটা নয়তো আবার কোনো কিছুর বিনিময়ে ও মুনতাহাকে হারাতে পারবে না। তাতে ওর যত দূর যেতে হয় দরকার পড়লে তত দূর যাবে। উপরওয়ালা বাদে কোনো শক্তি ওর কাছ থেকে মুনতাহাকে কেড়ে নিতে পারবে না। মাহতাব ঠিক করলো আগামীকালই মুনতাহাদের বাসায় যাবে। না জানি মুনতাহা ওকে ভুল বুঝে আবার ভুল কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলে। মুনতাহা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে ফোনটা অন করলো। কিছুক্ষণ যেতেই ওর ফোনে মাহতাবের কল আসলো। মুনতাহা কোনোভাবেই ফোন রিসিভ করছে না। অবশেষে মাহতাব আর না পেরে একটা মেসেজ দিল, যেটাতে লেখা ছিল, তুমি যদি এখন আমার ফোন রিসিভ না করো, আমি এক্ষুনি তোমার বাসায় গিয়ে তোমাকে নিয়ে চলে আসবো। আমিও দেখব তুমি কিভাবে আমাকে আটকাও। মুনতাহা শেষমেশ ফোনটা রিসিভ করতে বাধ্য হলো, কারণ এই লোকের কোনো বিশ্বাস নেই। যখন বলেছে তখন ঠিকই চলে আসতে সময় লাগবে না ওনার। মুনতাহা ফোন রিসিভ করতেই মাহতাব ঠান্ডা মাথায় বলে, মুনতাহা শোনো, কি হচ্ছে? আজকে তোমার বার্থডে। আমি ভেবেছিলাম তোমাকে সুন্দর একটা সারপ্রাইজ দেব, অথচ তুমি আমাকে না বলে বাসায় মিথ্যে বলে চলে গিয়ে উল্টো আমাকে সারপ্রাইজ করে দিলে। মাহতাবের কণ্ঠ শুনে মুনতাহার দু চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কোনো কথা বলছে না। মাহতাব বুঝতে পেরেছে অনেক বড় কোনো সমস্যা হয়েছে, যার জন্য মুনতাহা এত কান্না করছে। কিন্তু কি হয়েছে সেটা কিভাবে জানবে? মাহতাব বেশ ধীরে সুস্থে ঠান্ডা মাথায় মুনতাহাকে জিজ্ঞেস করে, কলেজে আমার তোমাকে কি কে কিছু বলেছে? বলো প্লিজ, কি হয়েছে? তুমি আমাকে খুলে বলো। তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে বুঝবো যে কোথায় সমস্যা হচ্ছে? এবার মুনতাহা ধীর কণ্ঠে মাহতাবকে বলে, আমায় ক্ষমা করে দিয়েন উকিল সাহেব। আপনার আর আমার পথ চলা হয়তো সৃষ্টিকর্তা এই পর্যন্তই লিখে রেখেছেন। আমাদের সম্পর্কের শেষ পরিণতি হয়তো বিচ্ছেদ। আমি আর আপনার সাথে সংসার করতে চাই না। নিজের মতো ভালো থাকুন। খুব শীঘ্রই আপনাকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। মুনতাহার কথা শুনে মাহতাবের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি বলে এই মেয়ে? কিসের ডিভোর্স দেবে ও? ওর মাথায় চরম লেভেলের রাগ উঠে গেল। এতদিনের ধৈর্য যেন এবার পুরোটা রাগে পরিণত হলো। ও নিজেকে কন্ট্রোল করতে না পেরে বেশ জোরেই মুনতাহাকে বলে, ফাজলামি শুরু করেছিস তুই আমার সাথে? যে যখন যা মনে আসবে তাই করবি? আমার 6 বছরের ভালোবাসাতে সহজে শেষ করে দিবি তুই? তুই আমার ভালো রূপটা দেখেছিস, খারাপ রূপটা এখনো দেখিস নে। তোর এত বড় সাহস, তুই আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলিস? দরকার হলে তোকে মেরে মাটির নিচে পুঁতে ফেলবো, তারপর নিজে মরবো। তবুও তুই আমার থেকে মুক্তি পাবি না। গত 6 বছর ধরে তোর জন্য অপেক্ষা করতে করতে নিজেকে বুড়োর তালিকা এনে দাঁড় করিয়েছে, আর তুই কিনা বলিস ডিভোর্স দিবে আমায়? তুই দাঁড়া, আমি আসছি তো ডিভোর্সের শখ আমি জনমের মতো পূরণ করব। বলে ঠাস করে ফোনটা রেখে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মাহতাবের কথা শুনে এত কষ্টের মাঝেও মুনতাহার চরম লেভেলের অবাক হলো। কি বলে এই লোক? 6 বছরের ভালোবাসা মানে কি? ওর তো বিয়ে হলো মাত্র 6 মাস হলো, তাহলে 6 বছর আসলো কোথা থেকে? মুনতাহা এর আগে কখনো মাহতাবের এত রাগ দেখেনি। আজকে মাহতাবের এই ভয়ঙ্কর রাগ দেখে মনে মনে সত্যি কিছুটা ভয় পেল। এর আগে কখনো কোনো পরিস্থিতিতে মাহতাবকে এত রেগে যেতে শোনেনি, তবে মাঝে মাঝে ফোনে রেগে কথা বলতে শুনেছে। মুনতাহা মনে মনে নিজেকে নিজেই কিছুটা সাহস দিল। আমি কেন ভয় পাবো? অন্যায় করেছে উনি। অন্য মেয়ের সাথে রাত কাটানোর সময় বিশ্রী কাজ করেছেন উনি, তাহলে আমি কেন ভয় পাবো? আমি কখনো আর ওনার বাড়িতে ফিরে যাব না। তাতে ওনার যা ইচ্ছা করে নিক সে। মাহতাব রেগে মুনতাহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই মাঝপথে গাড়িটা নষ্ট হয়ে গেল। তাই আজকে আর চেষ্টা করলেও সেখানে যাওয়া সম্ভব না। মাহতাব রেগে গাড়িতে একটা জোরে লাথি মেরে মনে মনে বলে, বিপদ যখন আসে সব দিক থেকে একসাথেই আসে, আর সেজন্যই আজকে গাড়িটাও নষ্ট হয়ে গেল। কালকে সকালে যেতে যেতে যদি বেশি দেরি হয়, তার মধ্যে যদি মুনতাহা ভুলভাল কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, রাগে মনে হচ্ছে নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে। কিন্তু তারপরেও এত রাতে গাড়ি ছাড়া ওখানে পৌঁছানো সম্ভব না। তাই আগামীকাল ভোরেই রওনা দেবে বলে সিদ্ধান্ত নিয়ে গাড়িটা একটা ব্যবস্থা করে আপাতত বাসায় চলে আসলো। মুনতাহা সারা রাত আল্লাহকে ডেকেছে যাতে উনি আজকে না আসে। তারপর সকাল হলেই একটা ব্যবস্থা ঠিক করে নেবে, তবুও কোনোভাবে এই অসভ্য লোকের সামনে পড়বে না। কখন ভাবতে ভাবতেই ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মুনতাহা উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে মনে মনে বলছে, উকিল সাহেব, জানেন তো মানুষ অভ্যাসের দাস। আপনিও আমার অভ্যাসে পরিণত হয়েছেন।
গত 6 মাস ধরে আপনার সাথে এক ঘরে থাকতে থাকতে আপনি আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছেন। আর সেই অভ্যাসের উপর আমার নিজের অজান্তেই এক ধরনের মায়া তৈরি হয়ে গেছে। আমি চাইলেও আপনাকে সারা জীবনে ভুলতে পারবো না। কিন্তু আপনি আমার সাথে যে প্রতারণা করেছেন, আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন, আমি চাইলেও আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। আপনার সাথে আমার যতই বিচ্ছেদ হোক, আমি জানি আমরা কেউ কাউকে কখনো ভুলতে পারবো না, কারণ মায়ায় পড়া সহজ কিন্তু মায়া কাটানো কঠিন। আমি ব্যর্থ যে আপনাকে আমি হালাল ভাবেও নিজের করে রাখতে পারিনি। ভালো থাকবেন আমার উকিল সাহেব। ভাবতে ভাবতে ফুপিয়ে কেঁদে উঠল। এদিকে রাত 2টা বাজে। একটা অচেনা নাম্বার থেকে মাহতাবের ফোনে কিছু ছবি আর একটা মেসেজ এলো, যেটাতে লেখা ছিল, মাহতাব সাহেব, এখন কেমন অনুভূতি হচ্ছে আপনার? নিশ্চয়ই বুকে হারানোর ভয়ে কলিজায় শুকিয়ে আসছে আপনার। মনটা ভীষণ ছটফট করছে, তাই না? আমার এতেই বেশ শান্তি লাগছে। আপনি যত কষ্টে থাকবেন আমি তত বেশি শান্তি পাবো। আপনি যেভাবে আমার জীবন নষ্ট করে দিয়েছেন, আমিও ঠিক সেভাবে আপনার জীবন নষ্ট করে দেব। আস্তে আস্তে ধাক্কা সামলানোর জন্য নিজেকে তৈরি করুন। মাহতাব কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা চিন্তা ভাবনা করলো। তারপর একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, তুমি যেই হও পাছে ধন, তোমাকে আমি ছাড়বো না। আমার ছোট্ট বউটাকে আমার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা সারা জীবনের মতো পূরণ করে দেব। তোমার ভাবনা যেখানে শেষ হয়, আমার ভাবনা সেখান থেকে শুরু। তুমি যদি পাতায় পাতায় চলো, তাহলে আমি চলি হাওয়ায়। তোমার বিষয়টি একটু পরে দেখছে। আপাতত বউকে কন্ট্রোল করে নেই, তারপর তোমার খাতির যত্নের ব্যবস্থা আমি ঠিকই করব। এইভাবে দুজনেই আল্লাহ আল্লাহ করে কোনোরকম রাতটা কাটিয়েছে। মুন্তাহা খুব ভোরেই উঠে গেছে। যেভাবেই হোক উকিল সাহেব আসার আগেই মা বাবাকে বলে কোথাও চলে যেতে হবে। যে মানুষ নিজের বউ থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে রাত কাটায়, তার সামনে আর কখনো পড়তে চায় না। মুন্তাহা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসলো। তারপর হেঁটে ওর মা বাবার রুমের সামনে এসে নক করলো। ওর আম্মু এসে দরজা খুলে দিতেই মুন্তাহা ভেতরে ঢুকে ওর বাবার কোলের উপর গিয়ে শুয়ে পড়ল। ওর বাবা জিজ্ঞেস করলো, আম্মু, তুমি এত সকাল সকাল উঠছো কেন? রাতে ভালো ঘুম হয়নি তোমার? উত্তরে মুন্তাহা বলে, বাবা, অনেক দিন ধরে নানু আপুকে দেখি না। আমার আজ ভীষণ ইচ্ছে করছে নানু বাড়িতে যেতে, প্লিজ যাই। ওর বাবা বলে, কালকে মাত্র এলে, আজকে কেন যেতে হবে? 2-3 দিন রেস্ট নিয়ে তারপর তোমার আম্মুকে সাথে নিয়ে যাও। মুন্তাহা ওর বাবাকে কেমনে বোঝাবে যে ওই বুড়ো লোকটার থেকে পালাতে চাইছে। সেটা বললে তো আর যেতেই দেবে না, ওকে ঘাড় ধরে ওনার সাথে পাঠিয়ে দেবে। এরপর মুন্তাহা মন খারাপের ভান করে ওর বাবাকে বলে, বাবা, আজকেই যাই, আবার তাড়াতাড়ি ফিরে আসবো, প্লিজ প্লিজ। মেয়ের আবদার ফেলতে না পেরে তিনি বাধ্য হয়ে হ্যাঁ বলে দিল। মুন্তাহার আম্মু বোকার মতো 2 বাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারই বাপের বাড়ি যাওয়ার জন্য তার মেয়ে কিনা বাবার কাছে আবদার করছে, অথচ সে যে সামনে তাদের সামনে দাঁড়িয়ে আছে তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আশ্চর্য, এই মেয়ে কি আসলে ওনার নিজের মেয়ে, নাকি ডেলিভারি হওয়ার পর কোনোভাবে পাল্টে গেছে, সেটাই বুঝতে পারছে না। মুন্তাহা বাবার অনুমতি পেয়ে এক লাফ দিয়ে উঠে দৌড়ে রুমে গিয়ে তাড়াতাড়ি করে তৈরি হতে লাগলো। না জানি কখন ওই লোক জমের মতো এসে হাজির হয়। তার আগে কোনো রকম কেটে পড়তে পারলেই হলো। এখন প্রায় 7টা বেজে গেছে। মুন্তাহা কোনো রকম তৈরি হয়ে বরকা পরে মাথায় হিজাব বাঁধছে, অমনি ওর বাসার কলিং বেলটা বেজে উঠল। মুন্তাহা ভাবলো হয়তো এত সকালে বাড়িতে যে আন্টি কাজ করে উনি এসেছে, তাই সেদিকে আর এত খেয়াল করেনি। ও নিজের কাছেই মনোযোগ দিল। মিনিট 2 পরেই ওর রুমের দরজায় কেউ জোরে জোরে শব্দ করে নক করছে। মুন্তাহা বিরক্ত হয়ে দরজা খুলতেই মাহতাব রুমের ভিতরে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। মুন্তাহা মাহতাবকে দেখে এক প্রকার লাফিয়ে উঠল ভয়ে। এই লোক এত সকালবেলা কি করে এখানে? ও সেটাই ভেবে অজ্ঞান হওয়ার পালা। মাহতাব মুন্তাহাকে বোরকা পরা অবস্থায় দেখেই ওর মাথায় আগুন ধরে গেল। ও ঠিকই বুঝতে পেরেছে মুন্তাহা ওর থেকে পালাতে চাইছে। মাহতাব আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। যেখানে গত 6 বছর ধরে আর এখন বিয়ের 6 মাসে ওর জন্য ধৈর্যের উপরে ধৈর্য ধরছে, সেখানে ওর থেকে পালানোর চেষ্টা করছে। ওর রাগে মুন্তাহার গালে জোরে চাপ দিয়ে বলে, কোথায় পালাচ্ছিলে তুই? বল আমাকে। তোকে এত বড় সাহস কে দিয়েছে যে তুই আমাকে ডিভোর্সের কথা বলিস? আমাকে খেলনা মনে হয় তোর, হ্যাঁ? মুন্তাহা যেন এক নতুন মাহতাবকে দেখছে। এর আগে কখনো মাহতাবকে এই রূপে দেখেনি।
তারপরও আজকে ও মাহতাবকে ভয় পেল না। ও জোরে ধাক্কা দিয়ে মাহতাবকে দূরে সরিয়ে দিয়ে বলে, নোংরা লোক, কেন এসেছেন আপনি এখানে? আপনার মতো দুশ্চরিত্র লোকের সাথে আমি থাকতে চাই না কখনো। দরকার পড়লে সারা জীবন একা থাকবো, তাও আপনার মতো লোকের সাথে আর থাকবো না। যে লোক নিজের বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে রাত কাটায়, তার সাথে আর এক মুহূর্ত সম্পর্ক রাখবো না। আপনার যা মন চায় তাই করতে পারেন আপনি, আমার কোনো সমস্যা নেই। মাহতাব ওর কথা শুনে আরও রেগে গেল। ও মুনতাহাকে বলে, আমি অন্য মেয়েদের সাথে দিন কাটাই কিংবা রাত, তাতে তোর সমস্যা কোথায়? তুই তো আর আমাকে ভালোবাসিস না। বিয়ে করেছি 6 মাস, অথচ এখনো তোর মনের নাগাল পেলাম না। তাহলে কি আমি বসে বসে তোর জন্য আঙুল চুষব? দরকার পড়লে আমি 100 মেয়ের সাথে ঘনিষ্ঠ হব, রাত কাটাবো, তা তুই আমার কাছ থেকে মুক্তি পাবি না। বেশি বাড়াবাড়ি করলে তোকে সামনে রেখে তাদের সাথে সময় কাটাবো, আর তুই সেটা নিজের চোখে দেখবি। বুঝতে পেরেছিস? মুনতাহা নিজের চোখের পানি মুছে মাহতাবের উদ্দেশ্যে বলে, আপনি যার সাথে মন চায় তার সাথে গিয়ে থাকেন, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আপনাকে ডিভোর্স দিব, এটাই শেষ কথা। ওর কথা শুনে মাহতাব ওর কাছে এসে একটানে বুকে জড়িয়ে নিয়ে বলে, বউ, তুই আর কখনো এই কথাটা বলিস না। তুই ডিভোর্স দিবি, এই কথাটা শুনলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। দরকার পড়লে তুই আমাকে মেরে ফেল, তাও ছেড়ে যাওয়ার কথা বলিস না। মাহতাব মুনতাহাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বোঝাতে পারছে না। ওদের দুজনের চিল্লাচিল্লিতে দরজার সামনে এসে মুনতাহার আব্বু আম্মু এসে দাঁড়িয়ে আছে। এত সকালে মাহতাবকে এখানে আসতে দেখি তাদের মনে একটু খটকা লেগেছিল, আর এখন ওদের ঝগড়া শুনে পুরোপুরি শিওর হলো ব্যাপারটা। মুনতাহার আম্মু আব্বু ওদের ঝগড়া শুনে বাইরে থেকে দরজা ধাকাচ্ছে। মাহতাব সেটা শুনে মুনতাহাকে ছেড়ে একপাশে গিয়ে দাঁড়ালো। মুনতাহা ছুটে গিয়ে দরজা খুলে দিতেই ওর আম্মু আব্বু রুমের ভিতরে প্রবেশ করল। মুনতাহার আম্মু দুজনের দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে, কারণ গতকাল যখন মুনতাহা অসময়ে বাসায় ফিরেছিল তখনই তার মনে সন্দেহ হয়েছিল। আর এখন মাহতাবের এত সকালবেলা এই বাড়িতে আসা আর দুজনের ঝগড়া শুনে পুরোপুরি শিওর হয়েছেন। উনি মুনতাহাকে জিজ্ঞেস করলেন, মুনতাহা, কি হয়েছে বলো? তুমি কাঁদছো কেন? আর জামাইয়ের সাথে কি নিয়ে তুমি এত জোরে জোরে ঝগড়া করছো? মুনতাহা শুধু নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। ও কি করে নিজের মা বাবাকে বলবে যে ওর উকিল সাহেবের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে আর তারা স্বামী স্ত্রী এর মতো ঘনিষ্ঠ সময় কাটিয়েছে? মুনতাহা উত্তর না দেওয়ার কারণে এবার মুনতাহার আব্বু মুনতাহাকে জিজ্ঞেস করলো, মুনতাহা, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমাদের মাঝে যার কারণে জামাই এত রেগে আছে? বলো আমাদের। মুনতাহা আর না পেরে মা বাবাকে বলে, আপু, আমি ওনার সাথে আর থাকতে চাই না। উনি আমায় ঠকিয়েছে, আমি ওনাকে ডিভোর্স দিতে চাই। মেয়ের কথা শুনে ওনারা দুজনেই অবাক হয়ে গেলেন। ওদের বিয়ের প্রথম প্রথম মুনতাহা অনেক রাগারাগি করলেও পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে আসছিল, কিন্তু কখনো ডিভোর্সের কথা বলেনি। কিন্তু আজকে কি এমন হয়েছে যে তার জন্য মুনতাহা সোজা ডিভোর্স দিতে চাইছে? মুনতাহার বাবা মাহতাবের দিকে তাকিয়ে দেখলো মাহতাব মুনতাহার দিকে তাকিয়েছে। মুনতাহার আম্মু রেগে মুনতাহাকে বলে, মুনতাহা, পাগল হয়ে গেছিস তুই? কি আবোল তাবোল বলছিস? তখন থেকে কিসের ডিভোর্স দিবি তুই? তোর মাথা ঠিক আছে নাকি মাথার তারগুলো সব ছিঁড়ে গেছে বেয়াদব মেয়ে? তুই জামাইয়ের সামনে ডিভোর্সের কথা বললি কোন সাহসে? মুনতাহা ওর আম্মু আব্বুর দিকে তাকিয়ে বলে, শোনো, তোমরা আমাকে যতই জোর করো কিংবা শাসন করো, আমি ওনার সাথে আর থাকতে পারবো না। যদি আমাকে তোমরা এই ব্যাপারে কখনো জোর করো তাহলে তাহলে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব বলে দিলাম। বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। মাহতাব একইভাবে মুনতাহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মুনতাহার মা বাবার যেন পুরো বিষয়টা মাথার উপর দিয়ে গেল। তারা তো এটাই বুঝতে পারছে না কি এমন ঘটলো যার কারণে তাদের মেয়ে ডিভোর্স দিতে চাইছে। মাহতাব ওনাদের দুজনকে বসতে বলে গিয়ে রুমের দরজা বন্ধ করে আসলো। প্রায় 1 ঘন্টা পর মাহতাব রুমের দরজা খুলে সোজা বাসা থেকে বের হয়ে গেল গাড়ি নিয়ে। এতক্ষণ রুমে এই 3 জনের মধ্যে কি কথাবার্তা হয়েছে তা সবারই অজানা। মুনতাহা ছাদে দাঁড়িয়ে মাহতাবের চলে যাওয়া দেখছিল। কেন জানি ওর কোনো কিছু ভালো লাগছে না, শুধু চোখ থেকে পানি পড়ছে। মুনতাহা নিজের চোখ মুছে মনে মনে বলে, আমি কেন ওনার জন্য কান্না করব? উনি আমার কেউ না। ওনার যার সাথে ইচ্ছে সম্পর্ক রাখুক, রাত কাটাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না।
যে মানুষ আমায় ঠকাতে পারে তার বিষয়ে আমি আর কখনোই ভাববো না। বলে আবারও চোখের পানি মুছে নিল। এমন সময় হঠাৎ ওর ফোনে মেসেজের শব্দ হলো। মুনতাহা ফোনটা হাতে নিয়ে দেখে মেসেজটা মাহতাবের ফোন থেকে এসেছে, যাতে লেখা ছিল, অভিমানে মুখ ফেরালে, সত্যিটা তো খুঁজলে না, প্রতারণা দেখলে শুধু, ভালোবাসা আরও বুঝলে না। তারপর আরও একটা মেসেজ আসলো, তাতে লেখা ছিল, মনে রেখো একদিন তোমাকে খুব আফসোস করতে হবে। মাঝরাতে ঘুম ভাঙবে, কিন্তু ঘুমাতে পারবে না। চোখের জলে বালিশ ভেজাবে, মুখ চেপে কান্নার আওয়াজ থামাতে চাইবে, কিন্তু আমাকে আর ফিরে পাবে না, কখনোই না। মুনতাহার মনে হচ্ছে চিৎকার করে কান্না করতে, কিন্তু বারবার ওই ছবিগুলো ওর চোখের সামনে ভাসে। তখন আবার নিজের মনকে শক্ত করে নিচ্ছে। মুনতাহা আপাতত আর কিছু ভাবল না। সে নিচে এসে ওর আব্বু আম্মুকে বলে, আমি নানু বাড়ি যাচ্ছি, তোমরা আমার ডিভোর্স পেপার তৈরি করো। আমি আর কোনোভাবেই এই সম্পর্ক থাকতে চাই না। ডিভোর্স পেপার রেডি হলে আমায় খবর দিও, আমি এসে সাইন করে দেব। বলে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওনারা দুজন ওর যাওয়ার দিকে হতবম্বের মতো তাকিয়ে রইল। মুনতাহার নানু বাড়ি ওদের বাড়ি থেকে বেশি দূরে নয়, অটোতে গেলে আধা ঘন্টার সময় লাগে। মুনতাহার রাস্তায় কিছুক্ষণ দাঁড়ানোর পরেই একটা অটো এলো। মুনতাহা হাতের ইশারায় অটোটা থামিয়ে তারপর সেটাতে উঠে বসে ওর নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওর মনে যে ঝড়টা বয়ে চলেছে সেটা ওকে দেখে বোঝার কোনো উপায়ই নেই। দূর থেকে কেউ একজন এতক্ষণ ধরে ওর গতিবিধি লক্ষ্য করছিল। যেই মুনতাহা গাড়িতে উঠল সেদিকে তাকিয়ে বলে, যাও পাখি, বেশি করে উড়ে নাও। এবার তোমাকে এমনভাবে খাঁচে বন্দি করব, তুমি নিচে আর বেরোতে চাইবে না। এইদিকে নুসরাত একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার সেই অজ্ঞাত প্রেমিকের সাথে দেখা করবে বলে। মনের ভেতরটায় ভয়ে কেমন ধুকধুক করছে আর বারবার শুধু আল্লাহকে ডাকছে। এমনিতেই ভয়ে হাত পা কাঁপছে, তার মধ্যে হঠাৎ করে ফোনে মেসেজের শব্দে এক প্রকার লাফিয়ে উঠেছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করে দেখল তার সেই অচেনা ভালোবাসার মানুষটির মেসেজ, যেখানে লিখেছে, নুসুজান, তুমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করো না, ভেতরে গিয়ে 3 নম্বর টেবিলে বসো, আমি আসছি। নুসরাত মনে মনে ভাবল, আমি যে বাইরে দাঁড়িয়ে আছি সেটা উনি জানলো কিভাবে। এরপরও আশেপাশে তাকালো, কিন্তু তেমন কাউকে চোখে পড়ল না। তাই আল্লাহকে ডেকে কোনো রকম বুকে ফু দিয়ে ভেতরে ঢুকলো। এদিক ওদিক তাকিয়ে 3 নম্বর টেবিল খুঁজতেই সেটি খুব সহজেই চোখে পড়ল, কিন্তু সেখানে একজন লোক উল্টো দিকে ফিরে বসে আছে। নুসরাত পেছনে থাকায় লোকটির চেহারা ভালো করে দেখতে পাচ্ছে না। ও হেঁটে গিয়ে টেবিলের সামনে দাঁড়াতেই এক প্রকার চমকে গেল। নুসরাত মনে মনে ভাবছে, আসিফ ভাইয়া এই রেস্টুরেন্টে কী করছে? উনিও কি কারোর সাথে দেখা করতে এসেছেন? ভাবতে ভাবতে আসিফ ওকে বলে ওঠে, আরে তুমি নুসরাত না? কেমন আছো তুমি? আর এখানে কি করছো? কারোর সাথে কি দেখা করতে এসেছো? নুসরাত যেন আসিফের প্রশ্ন শুনে একেবারে হক চকিয়ে গেল। ও মনে মনে বলে, হায় আল্লাহ, আসিফ ভাইয়া কিভাবে জানো যে আমি এখানে কারোর সাথে দেখা করতে এসেছি? যদি উনি কোনোভাবে সত্যিটা জেনে যায়, তারপর যদি সেই খবরটা ভাইয়ার কানে যায়, তাহলে আমার খবর আছে। ও আমতা আমতা করে আসিফকে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আসলে আমার একটা ফ্রেন্ড দেখা করতে আসবে এখানে, তাই এখানে এসেছি, এছাড়া তেমন কিছু না। ওর কথা শুনে আসিফ মনে মনে একটা হাসি দিয়ে নুসরাতকে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। কোনো সমস্যা নেই, যতক্ষণ না পর্যন্ত তোমার বন্ধু এখানে এসে পৌঁছাবে ততক্ষণ আমরা বসে কফি খাই। তুমি বসো এখানে, তারপর তোমার বন্ধু আসলে তাকে না হয় আমাদের সাথে পরিচয় করিয়ে দেবো, কেমন? আসিফের কথা শুনে নুসরাতের মনে হচ্ছে ওর পায়ের নিচের মাটি সরে গেছে। কি বলে এই লোক? ওর কি মাথা এতটাই খারাপ হয়ে গেছে যে ওনার সাথে নিজের বয়ফ্রেন্ডকে দেখা করিয়ে খাল কেটে কুমির আনবে? ও নিজেই তো আজ পর্যন্ত ওর বয়ফ্রেন্ডকে দেখেনি, সেখানে আবার এই আপদ এসে জুটেছে কোথা থেকে সেটাই ভেবে পাচ্ছে না। মনে কত আশা নিয়ে এসেছিল আজকে প্রথমবার ভালোবাসার মানুষের সাথে দেখা করবে, বেশ রোমান্টিক ফিল হবে, অথচ এখন মনে হচ্ছে সব কিছু বরবাদ হয়ে যাবে। নুসরাত মনে মনে চিন্তা করল, এই আপদের সামনে কোনোভাবেই ওর বয়ফ্রেন্ডকে আনা যাবে না। শেষে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। তার চেয়ে কল দিয়ে অন্য কোথাও আসতে বলি, সেটাই স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক।
এদিকে আসিফ একভাবে নুসরাতের দিকে তাকিয়ে আছে। আসলে ও নুসরাতের হাবভাব বোঝার চেষ্টা করছে। নুসরাত ওর ব্যাগ থেকে ফোনটা বের করে সোজা ওর ভালোবাসার মানুষটির নাম্বারে কল দিল। সাথে সাথে টেবিলের ওপর রাখা আসিফের ফোনটা বেজে উঠল। আসিফ যেন কল্পনাও করতে পারেনি যে নুসরাত এইভাবে হুট করে কল দিয়ে বসবে। তখন ওকে মেসেজ দিয়ে ফোনটা ভুলে টেবিলের উপরেই রেখে দিয়েছিল। নুসরাত একবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে, আরেকবার টেবিলের ওপর রাখা আসিফের ফোনের দিকে তাকাচ্ছে। মনের ভুল ভেবে নুসরাত ফোনটা কেটে আবার ডায়াল করতেই আবারও আসিফের ফোনটা বেজে উঠল। নুসরাত এবার আসিফের ফোনের কল আসার নাম্বারটির দিকে উকি দিয়ে তাকাতেই দেখল সেটা নুসু দিয়ে সেভ করা। সাথে সাথে নুসরাতের কলিজা উল্টে গেল। ও হতবম্বের মতো আসিফের দিকে তাকিয়ে রইল। ও যেন কথা বলতেই ভুলে গেছে। যা হচ্ছে মনে হচ্ছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। তার মানে এতদিন ও এই লোকটার সাথে কথা বলেছে, না যিনি ওনাকে মন প্রাণ লিভার কিডনি সব দিয়ে বসে আছে। আর এই লোকটা কিনা এতক্ষণ ধরে ওর সাথে বসে বসে নাটক করে যাচ্ছে। এখন ব্যাপারটা যদি সবাই জেনে যায় তাহলে ও সবাইকে মুখ দেখাবে কি করে? ভাবতেই ওর বিষম উঠে গেল। আসিফ উঠে এসে ওর সামনে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, আমার তুমি কি জান আমার, তুমি কি আমাকে দেখে বেশি খুশি হয়েছো যার কারণে তুমি খুশিতে একেবারে ভীষণ খেলে? তুমি আমাকে এতটা পছন্দ করবে জানলে তো আর আগেই দেখা করে নিতাম। আহ বউ, আমাকে এত ভালোবাসো ভাবতেই তো হাত পা অবশ হয়ে আসছে। বলে জোরে হেসে উঠল। নুসরাতের মনে হচ্ছে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে। এই মুহূর্তে যদি ওর পায়ের নিচের মাটির দুভাগ হয়ে যায় তাহলে ও সেখানে ঢুকে যেত। তাহলে অন্তত এই লোকটার সামনে কখনো পড়তে হতো না। ছি, এই লোকটাই কি না ওর সাথে এতদিন ধরে কিসব আজে বাজে কথা বলতো। ভাবতেই ওর চেহারা লজ্জায় লাল হয়ে গেল। নুসরাত আর এক মিনিটও দাঁড়ালো না, ব্যাগটা হাতে নিয়ে এক দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আসিফও ওর পিছে পিছে ছুটছে আর ওকে পেছন থেকে বলতে লাগলো, নুসুজান আমার কলিজা, প্লিজ যেও না। আমাদের প্রথম ডেট, কত কথা বলা বাকি, তোমার সাথে রোমান্স করা বাকি, আর তুমি কি আমাকে একা রেখেই পালাচ্ছ? এখন কি আমি বসে বসে একা একা টেবিল চেয়ারের সাথে রোমান্স করব? নুসরাত লজ্জায় একবারও পেছন ফিরে তাকাচ্ছে না। ও যদি এখন একবারের জন্য আসিফের দিকে তাকায় তাহলে নিশ্চয়ই লজ্জায় এই রাস্তাতেই অজ্ঞান হয়ে যাবে। তাই কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। আর একটু হাঁটতেই একটা অটো পেল, সাথে সাথে সেটাতেই উঠে পড়ল। আসিফ নুসরাতের কাণ্ডে এইবার বোকা বনে গেল। লজ্জা পেয়েছে ঠিক আছে, তাই বলে কি একেবারে চলে যাবে? আশ্চর্য! এরকম হবে ভাবলে কালকে রাতেই না হয় ওর পরিচয়টা নুসরাতকে বলে দিত। কিন্তু ও তো নিজের ভালোবাসার মানুষটাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তাই তো এত মাস ধরে লুকোচুরি, আর সেখানে কি না ওর সারপ্রাইজের চক্করে নুসু একেবারেই পালিয়ে গেল। আসিফ পুরো হতাশ হয়ে গেল। সে নুসরাতের নাম্বারে একের পর এক কল দিতে লাগলো, কিন্তু নুসরাত ভুলেও আর ফোন রিসিভ করছে না। আসিফ মনে মনে বলে, কই আর যাবা? কতক্ষণ আর ফোন রিসিভ না করে থাকতে পারবে? তুমি যে আমাতেই বাধা পড়েছো সোনা। বলে মুচকি হাসি দিয়ে সেও বাসার উদ্দেশ্যে রওনা দিল। মুনতাহা প্রায় চলে এসেছে, আর মাত্র 10 মিনিট লাগবে গাড়ি পৌঁছতে। এমন সময় ওর আব্বুর কল এলো ফোনে। ও ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে ওর আব্বু বলে, মুনতাহা, তুমি কি তোমার নানুর বাসায় পৌঁছে গেছো? মুনতাহা উত্তর দিল, আব্বু এখনো পৌঁছায়নি, তবে 10 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যাবে। ওর আব্বু বলে, তুমি এখান থেকে এই মুহূর্তে ফিরে এসো। এখন সেখানে যাওয়ার কোনো দরকার নেই। আমি চাই না তোমার মামার বাড়ির কেউ আপাতত তোমার আর মাহতাবের ঝামেলার বিষয় জানুক, তাহলে ওনারা অন্য কিছু ভাববেন। এতে করে আরও নানান ধরনের কথাবার্তা সৃষ্টি হবে, এক কান থেকে 5 কান হবে। সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তার চেয়ে আগে ঝামেলা মিটুক, তারপর যেও। বলে মুনতাহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উনি ঠাস করে ফোনটা কেটে দিলেন। মুনতাহার মনে হচ্ছে এখন গাড়িতে বসেই কান্না করতে, কিন্তু তাতে গাড়িতে থাকা অন্য মানুষজন তার দিকে কার্টুনের মতো তাকিয়ে থাকবে ভেবে আপাতত নিজেকে কন্ট্রোল করলো। তারপর গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিল। মাহতাব কোর্টে পৌঁছে নিজের নির্দিষ্ট রুমটাতে গিয়ে বসল। তারপর ধীরে সুস্থে ফোনটা বের করে একটা শয়তানি হাসি দিয়ে রুমানা নামে সেভ করা বহু পুরনো একটা নাম্বারে ডায়াল করলো।
ফোনটা প্রথমবার বাজতেই ওপাশ থেকে একটা 27 বছরের একটা মেয়ে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলো। মনে হচ্ছিল এই কলটার জন্য সে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। রুমানা হলো মাহতাবের আগের অ্যাসিস্ট্যান্ট। নাহিদের আগে রুমানাই মাহতাবের সাথে কাজ করেছে, কিন্তু দিন যতই যাচ্ছিল রুমানা আস্তে আস্তে মাহতাবের প্রতি আসক্ত হয়ে পড়ছিল এবং একসময় সে লজ্জা শরমের মাথা খেয়ে মাহতাবকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু মাহতাব কখনোই রুমানাকে ওই চোখে দেখেনি। সে কখনো রুমানার এইসব ব্যবহারে সায় দেয়নি। একটা সময়ের পর যখন রুমানার পাগলামি বেড়ে যেতে লাগলো, তখনই মাহতাব বাধ্য হয়ে রুমানাকে কাছ থেকে বহিষ্কার করে দিল। তারপরও প্রায়ই মাহতাবকে ফোন দিয়ে মেসেজ দিয়ে রুমানা বিরক্ত করত। কিন্তু হঠাৎ একদিন যখন মাহতাব নিজে ওর বিয়ের কথা বলল, সেটা শুনে সে অনেক কান্নাকাটি করেছিল। তারপর থেকে রুমানা আর কখনো মাহতাবকে কল করেনি। যাই হোক, রুমানা খুব তড়িঘড়ি করে কলটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? উত্তরে মাহতাব বলে, ওয়ালাইকুম আসসালাম রুমানা, কি খবর তোমার, কেমন আছো? রুমানা উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনার ওয়াইফ কেমন আছে? মাহতাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার সাথে তার আর কোনো সম্পর্ক নেই। তোমাকে বিয়ে না করে মেয়েটাকে বিয়ে করে বড্ড ভুল করেছে আমি। বিয়ের 6 মাস হয়ে গেল, আজ পর্যন্ত আমি তার কাছে স্বামীর অধিকার পাইনি। সে কখনো আমাকে মেনে নেয়নি। তার সাথে কি সংসার করা যায় বলো? তাই আগামী 15 দিনের মধ্যে আমি তাকে ডিভোর্স দিচ্ছি। মাহতাবের কথা শুনে রুমানার মনে হচ্ছে খুশিতে লাফ দিয়ে পানিতে পড়তে, কিন্তু সেটা কোনোভাবেই স্যারকে বুঝতে দেয়া যাবে না। তাই সেও মন খারাপের ভান ধরে বলে, স্যার আমি তো আপনাকে আগেই বলেছি, আমি আপনাকে আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসি আর সারা জীবন বেসে যাব। আপনার জন্য সারা জীবন আমার মনের দরজা খোলা স্যার। মাহতাব বলে, রুমানা, তোমাকে রিজেক্ট করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, আর এখন আমি সে ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগ দেবে? রুমানা যেন আজকে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর মনে হচ্ছে এখনই ছুটে গিয়ে মাহতাবকে জড়িয়ে ধরতে, কিন্তু আপাতত নিজের সেই ইচ্ছাটা কন্ট্রোল করল। সে মুখের হাসিটা বন্ধ করে মাহতাবকে বলে, আমি রাজি, কিন্তু স্যার আপনার ওয়াইফ কিংবা আপনার ফ্যামিলি আমাকে মেনে নেবে তো? আবার কোনো ঝামেলা করবে না তো? মাহতাব ওর কথা শুনে ঝটপট উত্তর দিয়ে বলে, প্লিজ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ফ্যামিলিতে আমার কথাই শেষ কথা, সেখানে অন্য কেউ ঝামেলা করার প্রশ্ন আসে না। আর রইল আমার ওয়াইফের কথা, তার সাথে তো আমার কোনো সম্পর্কই থাকবে না ডিভোর্সের পর। সে কিভাবে ঝামেলা করবে বলো? মাহতাবের কথা শুনে রুমানা বেশ শান্তি পেল। যাক, এতদিনে তার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। বিয়েটা কোনো রকম আল্লাহ আল্লাহ করে হয়ে গেলেই বাঁচে। রুমানার এইসব ভাবনার মাঝে মাহতাব বলে, আচ্ছা রুমানা, তোমাকে আমি পরে কল করব, এখন একটু ব্যস্ত আছে। বলে ফোনটা কেটে দিল। রুমানা মুখে একটা শয়তানি হাসি দিয়ে বলে, একটুখানি একটা মেয়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল। আজকে ঠিকই আমি আবার আমার ভালোবাসাকে ফিরে পেলাম। এরপর যদি এই মেয়ে আবার আমার রাস্তা আসার চেষ্টা করে, তাহলে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমি দুবার ভাববো না। বলে শক্ত করে হাতের ফোনটা চেপে ধরল, যেন এতদিনের সব রাগ এই ফোনটার উপর প্রয়োগ করছে। মুনতাহা প্রায় 40 মিনিট পর বাসায় এসে পৌঁছালো। ওর আব্বু আম্মু দুজনেই সোফার উপর বসেছিল বেশ গম্ভীর হয়ে। মুনতাহা সেদিকে পাত্তা না দিয়ে ব্যাগটা সোফার উপর ঠাস করে ফেলে ওর বাবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, যেতে যখন দেবে না তখন সেটা আগে বললেই পারতে, তাহলে অন্তত আমাকে এখন এতটা কষ্ট করতে হতো না। মুনতাহার কথা শুনে ওর আম্মু ওকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি হয়েছে সেটা আমরা শুনতে চাই না, শুধু তোমাকে এইটুকুই বলছি, যা বলছো ভেবে বলছো তো? সত্যি কি তুমি মাহতাবকে ডিভোর্স দিতে চাও? উত্তরে মুনতাহা বলল, আমি 100% ভেবেই বলেছি যে আমি ওনার সাথে আর সম্পর্ক রাখতে চাই না, আমি ওনাকে ডিভোর্স দিতে চাই, এটাতে কোনো সন্দেহ নেই। মুনতাহার কথা শুনে এবার ওর বাবা বলে, দেখো মুনতাহা, অনেক সময় আমাদের দেখার মাঝে ভুল থাকে, বোঝার মাঝে ভুল থাকে, তাই বলে সব কিছু সত্যি হয়ে যায় না। অনেক সময় আমার চোখে যেটা দেখি সেটা কিন্তু সত্যি হয় না,
তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আরও কিছুদিন সময় নাও, ভালো করে ভেবে দেখো, তারপর না হয় সিদ্ধান্ত নিও। মনে রেখো, হুটহাট এমন কোনো সিদ্ধান্ত নিও না যার জন্য পরে তোমাকে আফসোস করতে হয় কিংবা চোখের পানি ফেলতে হয়। মুনতাহা উত্তর দিয়ে বলে, আমি যা ভাবার ভেবে নিয়েছি। আমার একটাই সিদ্ধান্ত, আর সেটা তোমাদের জানিয়েও দিয়েছি। আশা করি এ ব্যাপারে আমাকে তোমরা আর কোনো কিছু জিজ্ঞেস করবে না। বলেই ওর আব্বুর ফোনে একটা কল আসলো। মুনতাহার আব্বু ফোনটা বের করে দেখলেন মাহতাবের কল। উনি সাথে সাথে রিসিভ করে লাউড স্পিকার দিয়ে হ্যালো বলতেই মাহতাব বলে, আঙ্কেল, আপনার মেয়েকে আমি আগামী 15 দিনের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। যেহেতু আপনার মেয়ে বলে দিয়েছে যে আমার সাথে সম্পর্ক রাখবে না, তাই আমিও তাকে আর জোর করেই সম্পর্কে থাকতে চাই না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার মেয়েকে মুক্তি দিয়ে দেব। পেপারগুলো পৌঁছানোর সাথে সাথে যত দ্রুত সম্ভব সিগনেচার করে পাঠিয়ে দেবেন ওকে। ভদ্রলোক আচ্ছা বলতেই মাহতাব ফোনটা রেখে দিল। মুনতাহা ওর বাবাকে বলে, দেখেছো তোমরা, আমি একবার ডিভোর্সের কথা বলতেই উনি কেমন সুসুর করে রাজি হয়ে গেলেন। তোমরা ওনাকে যতটা ভালো মনে করেছো, উনি ততটাও ভালো নন। সেটা একদিন ঠিক বুঝতে পারবে তোমরা। দেখে নিও, ডিভোর্স হওয়ার কয়েকদিনের মধ্যেই উনি আবার বিয়ে করে ফেলবে। ওর আম্মু এবার রেগে দাঁত কিরমির করে বলে, ডিভোর্স হওয়ার পর বিয়ে করবে না তো কি করবে? তোমার শোকে সন্ন্যাসী হয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াবে নাকি? আশ্চর্য! তোমাকে নিয়ে সংসার করতে পারেনি, সেজন্য কি আর কারোর সাথে সংসার করতে পারবে না নাকি? মাহতাব যদি আগে অন্য জায়গায় বিয়ে করে তারপর তোমাকে ডিভোর্স দেয়, আমাদের তাতেও কোনো সমস্যা নেই, বুঝেছো তুমি?